আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসটা শুরু করার আগেই দুইটা গ্যারান্টি দিয়ে দিই। দুইটা গ্যারান্টি, একটা হচ্ছে তুমি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনের উপরে পুরো একেবারে দক্ষ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে যেখান থেকেই দেওয়া হোক না কেন তুমি পারবে, অর্থাৎ 100% কনসেপ্ট ক্লিয়ার। এটা হচ্ছে প্রথম গ্যারান্টি। দ্বিতীয় গ্যারান্টি হচ্ছে পরীক্ষাতে ফুল মার্ক কিসের উপরে? পাঞ্চুয়েশনের উপরে। আচ্ছা, আর একটা জিনিস আলোচনা করব যে টাইপ, কয়টা টাইপের কোশ্চেন সাধারণত আসে। সো এটা হচ্ছে আমার গ্যারান্টি। আজকের এই পুরো ভিডিওটা যদি দেখো, তারপরে যদি না হয় তাহলে কি হবে? না হলে তোমার সময় ফেরত দেব, সময় ফেরত, এমবি ফেরত, ঠিক আছে? এমবি ফেরত। আর শেষটা হচ্ছে কি, যে তুমি আনফলো করে বা আনসাবস্ক্রাইব করে চলে যাবা যদি না বুঝতে পারো। তাহলে দেখো, এখানে আমরা একটা কি লিখছি, মনে হচ্ছে একটা প্যাসেজ নাকি সেন্টেন্স। এটা সেন্টেন্সও না, একটা প্যাসেজও না, তাই না? কারণ সেন্টেন্স হইতে হলে কি কি করতে হয়, তার বেসিক একটা স্ট্রাকচার তার থাকে। আর প্যাসেজ হইতে গেলে সেখানে কয়েকটা সেন্টেন্স থাকা লাগে। সো এটা কিছুই না। এখন দেখো এখানে কি লেখা আছে, হোয়াই আর ইউ লেট আস্ক দ্য টিচার, আই মিসড দ্য বাস, স্যার রিপ্লাইড, রহিম ডু ইউ নো দ্য এক্সাম হ্যাজ অলরেডি স্টার্টেড, ইয়েস স্যার আই এম সরি। দেখো, তুমি কি নারী নক্ষত্র আগা মাথা কিছু বুঝতে পারলে এটা পড়ে? না তো, তাই না? যেহেতু আমরা এটা পড়ে কিছুই বুঝতে পারি না, সেহেতু এটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজের ভিতরে ফেলা যাবে না। কারণ ল্যাঙ্গুয়েজ হইতে হলে অবশ্যই সেটাকে বোধগম্য হইতে হবে। অবশ্যই কোনো সেন্টেন্স বা কোনো ভাষা হইতে গেলে সেটার কি থাকতে হবে, সেটার একটা বোধগম্যতা থাকতে হবে। কিন্তু এইটা কিন্তু এর বোধগম্যতা হারাচ্ছে। সো যেহেতু এইটা এর বোধগম্যতা হারাচ্ছে, সো এটাকে কিন্তু কখনোই লিখিত আকারে কোনো ভাষা কিন্তু বলা যেতে পারে না। সো লিখিত আকারে ভাষা বলতে গেলে আমাদেরকে অবশ্যই সেইখানে অর্থবোধক হইতে হয়। সো এইটা দেখো, এইটা পড়ে আমরা কিছুই বুঝতে পারছি না। সো এখানে বিগেস্ট মিস্টেক আছে। বিগেস্ট মিস্টেকটা কি? ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন। এখানে যখন আমরা পড়লাম, কোথায় শুরু কোথায় শেষ, কে কি বলছে না বলছে, এসব কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু যদি আমরা এখানে কিছু চিহ্ন বা প্রতীক, ছোট হাতের বড় হাতের অক্ষর, এগুলো যদি আমরা ব্যবহার করতাম, ইউজ করতাম, তাহলে কিন্তু এই পুরোটা অনেক সুন্দরভাবে বোধগম্য হইতো আমাদের জন্য। কিন্তু আমরা সেটা করি নাই। সো এটা আমাদের জন্য ডিফিকাল্ট। সো তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনের যে গুরুত্বটা, এটা কতটা অপরিসীম। এখন আমি একটা গল্প বলি, আমাদের টিচার আমাদেরকে শুনাইছিলেন, ডোন্ট মাইন্ড প্লিজ। ওকে, তো গল্পটা হচ্ছে, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাচ্ছে, যেতে যেতে সে হচ্ছে একটা সাইনবোর্ড দেখতো। ওখানে লেখা আছে যে এখানে মুতিবেন, না মুতিলে 50 টাকা জরিমানা। এবার সে ব্যক্তি, সে গ্রাম থেকে আসছে, সে তো মহা বিপদে পড়ছে। আমার তো লাগেনি, তারপরেও করতে হবে, না হলে তো 50 টাকা দিতে হবে। এবার সে করছে। এবার তারপরে আরেকজন লোক এসে তাকে দেখে বলে, এই 50 টাকা দাও, তুমি এখানে মুতলে কেন? এবার ও বলছে, এইখানেই তো লেখা, এই যে এখানে মুতিবেন, না মুতিলে 50 টাকা জরিমানা। এবার বলছে, আরে পাগল, এটা এইভাবে হবে যে এখানে মুতিবেন না, মুতিলে 50 টাকার জরিমানা। অর্থাৎ সেখানে কিন্তু কোনো পাঞ্চুয়েশন ছিল না, সেখানে কোনো দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু ছিল না। অর্থাৎ তার ভুল বোঝা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। সো আশা করি বুঝতে পারছো যে দাড়ি কমা ফুল স্টপ এগুলার গুরুত্বটা কত বেশি, এবং এগুলার ব্যবহার কোথায়, কোথা থেকে সেন্টেন্স শুরু হলো, কোথায় থামতে হবে, কোন সেন্টেন্স দ্বারা কি রকম মানে বা অর্থ প্রকাশ করছে, এইসব, তাই তো? এইসব কিন্তু আমরা জাস্ট এইভাবে ওয়ার্ডের পর ওয়ার্ড এভাবে এভাবে লিখে গেলে হবে না। আমাদেরকে প্রতীক লাগবে, চিহ্ন লাগবে, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো এবং ওই লেখাটা আমাদের কাছে পরিপূর্ণরূপে বোধগম্য হইবে। তো এইটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনের গুরুত্ব। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন, ঠিক আছে? এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সো আমরা যদি ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন পারতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু কয়েকটা বিষয় জানতে হবে। আমরা কিন্তু অলরেডি সেন্টেন্স টাইপ নিয়ে আলোচনা করছি। সেন্টেন্স টাইপ নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি, তাই না?
ওই সেন্টেন্স টাইপটা তুমি যদি না জানো তাহলে এইটার কিচ্ছু তুমি পারবা না। কারণ কি, সেন্টেন্স টাইপের ভিতরে আমরা 5 প্রকারের সেন্টেন্স পড়েছিলাম: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু আমরা পড়েছিলাম। তো তাহলে ওইটার বেসিক এখানে কোথায় কাজে লাগবে? এখানে আমরা মূলত কি বুঝতে পারছি না, এখানে আমরা মূলত বুঝতে পারছি না কোথায় সেন্টেন্স শুরু, কোথায় সেন্টেন্স শেষ। এখন সেন্টেন্সের শুরু এবং শেষ জানতে হলে আমাদের কি জানতে হবে? সেন্টেন্সের গঠন জানতে হবে, তাই তো? সেন্টেন্সের গঠন জানতে হবে। এইবার সেন্টেন্সের শেষে কিছু না কিছু তো একটা দিতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে ওই সেন্টেন্স দ্বারা কি করা বোঝায়। ওইটা দ্বারা কি অর্ডার করা বোঝাচ্ছে, ওইটা দ্বারা কি এক্সক্লেম করা বোঝাচ্ছে, নাকি ওইটা দ্বারা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, নাকি ওইটা দ্বারা সাধারণ বিবৃতি বা বর্ণনা বোঝাচ্ছে, তাই না? এটা বোঝানোর জন্য আমাদের কি লাগবে? পাঞ্চুয়েশন মার্ক লাগবে। আমরা কি করি? অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় ডট মানে হচ্ছে ফুল স্টপ ব্যবহার করি, তাই না? সেন্টেন্সের শেষে কি ব্যবহার করি? ফুল স্টপ ব্যবহার করি। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় কি করি? কোশ্চেন মার্ক ব্যবহার করি, ঠিক আছে? তারপরে আমরা তোমার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি করি? এই চিহ্নটা ব্যবহার করি, তাই তো? নোট অফ এক্সক্লেমেশন, তাই তো? বা মার্ক অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি সাইন আমরা ব্যবহার করি। তো এখানে দেখো, এখানে এই কয়টা চিহ্ন আমরা কিন্তু ব্যবহার করি। ফুল স্টপটা কোথায় ব্যবহার করে? অ্যাসার্টিভ সেন্টেন্সে, অপারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে। আবার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এই তোমার হচ্ছে চিহ্নটা ব্যবহার করা হয়, তাই তো? আবার কোথায় ব্যবহার করা হয় এটা? এটা কিন্তু তোমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সও অনেক সময় ব্যবহার করা হয়, আর এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ যেটা তোমার ডু, ডিড, ডাজ বা অক্সিলারি ভার্ব দিয়ে হয় শুরু হবে ভার্বটা, না হয় শেষ হবে কি দিয়ে? শেষ হবে কোশ্চেন মার্ক দিয়ে। অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সাইন, তাই না? ইন্টারোগেটিভ। আচ্ছা, তো তোমাকে এইগুলো জানতে হবে। এইবার আমরা কিন্তু কোনো নিয়ম কানুন আমরা কিচ্ছু আলোচনা করব না। আমরা তোমাদেরকে প্যাসেজ দেখাবো, প্যাসেজের ভেতরে আমরা নিয়ম কানুনটাকে এমনভাবে তোমাদেরকে বুঝাই দিব যাতে করে তোমরা চিহ্নও চিনে যাবা, কোন চিহ্নের কোন কাজ সেইটা চিনে যাবা, কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেইটাও চিনে যাবা। ওইগুলো আমাদের আর আলাদা করে অনেক সময় ধরে এক্সপ্লেন করার দরকার নেই যে এটা দ্বারা এটা বোঝায়, ওইটা দ্বারা এটা বোঝায়, দরকার নেই, ঠিক আছে? দেখো, হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট আস্ক দ্য টিচার। এখানে দেখো হোয়াই দিয়ে শুরু হয়েছে, মানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। আমরা কি জানি ইন্টারোগেটিভ শুরু হয় কি দিয়ে? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে, তাই না? তাহলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেহেতু শুরু হয়েছে, সেহেতু এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সো এই সেন্টেন্সটা শুরু হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, তার শুরুতে কি হয়? বড় হাতের হয়, এটা সবাই আমরা জানি। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব, অবজেক্ট, বাকি অংশ হয়ে গেল আমাদের সেন্টেন্স শেষ, শুরু শেষ। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু কি সাইন? কোশ্চেন মার্ক শুরুতে। আচ্ছা, এটা কার কথা? আস্ক দ্য টিচার, এটা টিচারের কথা, শিক্ষকের কথা। শিক্ষক বললেন, তাহলে শিক্ষক কতটুকু বললেন? এখান থেকে এই পর্যন্ত বললেন। তাহলে যতটুকু কেউ কোনো কথা বলে ততটুকুতে আমরা কি দেই? ততটুকুতে আমরা ইনভার্টেড কমার ভেতরে রাখি। অর্থাৎ কারোর কথা আমরা কিসের মধ্যে রাখি? ইনভার্টেড কমার ভেতরে রাখি। আস্ক দ্য টিচার, এখানে সেন্টেন্স শেষ, আমরা বুঝতে পারছি। আস্ক দ্য টিচার, টিচার জিজ্ঞাসা করলো, সেন্টেন্স শেষ। আই মিসড দ্য বাস স্যার, রিপ্লাইড দ্য রহিম। রহিম বলল, কি বলল? এর আগেরটুকু বলল, তাই তো? এর আগেরটুকু বলল। তাহলে এতটুকু কার কথা? এতটুকু রহিমের কথা। তাহলে রহিমের কথা আবার শুরু, রহিমের কথা শেষ। তার মানে কারোর কথাকে আমরা কিসের ভিতরে রাখবো? ইনভার্টেড কমার ভিতরে রাখবো। এটা হচ্ছে ইনভার্টেড কমা, ঠিক আছে? এটা হচ্ছে কি ইনভার্টেড কমা, বা হচ্ছে তোমার কোটেশন মার্ক, ঠিক আছে? তো কারোর কথাটাকে আমরা কি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। এবার দেখো, আই মিস দ্য বাস, এটা সেন্টেন্সের শুরু, তাহলে তাই না? সেন্টেন্সের শুরুতে কি হয়? বড় হাতের হয়। তার সত্ত্বেও আইটা কিন্তু সব জায়গায় বড় হাতের হবে, যার মানে হচ্ছে আমি। ওকে, আই মিস দ্য বাস স্যার। দেখো এখানে কমার একটা ব্যবহার আমি তোমাদেরকে শিখাই। যখন আমরা কারো নাম ধরে ডাকবো, যে কারোর যদি নাম ধরে ডাকি, তাহলে তার নামের পরে আমরা কি দেব? কমা দেব। তার নামটা যদি আমরা শেষে নিই তাহলে তার নামের আগে কমা দেব। এখানে দেখো, আই মিস দ্য বাস স্যার, তাহলে স্যারটাকে যদি আমরা আগে লিখতাম, স্যার আই মিস দ্য বাস, তাহলে আমরা স্যার লিখে তারপরে কমা দিতাম, তারপরে আই মিস দ্য বাস লিখতাম, ঠিক আছে? এখন স্যারটা তো পরে, তাহলে কি লিখবো? আই মিস দ্য বাস স্যার।
তাহলে স্যারের আগে কমা দেব, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আমরা বলছি তার নামটা যখন আমরা নেব তখন কি তার নামের আগে আমরা কি দেব, কমা দেব। ওকে, আর সেন্টেন্সের শেষে কি হবে, ফুল স্টপ হবে। দেখো রিপ্লাইড রহিম, ব্যাস এখানে শেষ, সেন্টেন্স শেষ, আমরা বুঝতে পারছি রিপ্লাইড রহিম, রহিম জবাব দিল। আর কিছু আছে, সেন্টেন্স শেষ না? হ্যাঁ। এবার দেখো আমরা কি যে কোনো প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন মানে কি কার নাম, যে কি কোনো কিছু, যে কোনো কিছুর নাম, যে কারোর নাম। তো প্রপার নাউনের শুরুর অক্ষর কি হবে, বড় হাতের। ব্যাস এটাই হচ্ছে ক্যাপিটাল লেটারের নিয়ম, মেন নিয়মটা। তো রহিম, ঠিক আছে, সরি রহিম রিপ্লাইড রহিম। এবার দেখো, ডু ইউ নো দ্য এক্সামিনেশন হ্যাজ অলরেডি স্টার্টেড? ইয়েস স্যার, আই অ্যাম সরি। দেখো, ডু ইউ নো দ্য এক্সামিনেশন হ্যাজ অলরেডি স্টার্টেড, এখানে ইয়েস স্টার্টেড, ইয়েস স্টার্টের পর কখনো ইয়েস হয় এরকম গঠন আমরা কি দেখছি, দেখি নাই তো। সো এখানে আমরা কি বুঝবো যে এইটাই আমাদের সেন্টেন্সের শেষ। যদি এইভাবেও না বুঝো তাহলে দেখো, ডু একটা কি অক্সিলারি ভার্ব, তাই না? ডু, ইউ সাবজেক্ট, নো ভার্ব, তারপরে দ্য এক্সামিনেশন অবজেক্ট, ওকে, হ্যাজ কি হ্যাভ হ্যাজ ভার্ব, অলরেডি তোমার হচ্ছে এটা কি অলরেডি, এটা কিন্তু তোমার হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়েছে। স্টার্টেড, স্টার্টেড, স্টার্টেড কি V3। তো এতটুকু দেখে আমরা বুঝতে পারছি যে এইটা পুরোটা একটা সেন্টেন্সের গঠন। এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি, এটা কি ডু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে কি সেন্টেন্স হবে বলো তো, কি সেন্টেন্স হবে? কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সো এইটা শুরু এখানে, যেহেতু শুরু হয়েছে, শুরু হলে কি হবে, বড় হাতের হবে। আর এইটা যেহেতু কার কথা বলো তো, ডু ইউ নো দ্য এক্সামিনেশন হ্যাজ অলরেডি স্টার্টেড, এটা কিন্তু টিচারের কথা, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এটা টিচারের কথা, তাই না? টিচার বলছে, এটা তো আর স্টুডেন্ট বলবে না, ঠিক আছে? এই কমন সেন্সটা কিন্তু থাকতে হবে। ইয়েস স্যার, আই অ্যাম সরি, এটা এটা কিন্তু ইয়েস স্যার, এটা আমরা শুনে বুঝতে পারছি যে ওইটা স্যারকে বলছে, কে বলছে, রহিম বলছে, তাই না? তাহলে এটা কার কথা, রহিমের কথা, তাহলে রহিমের কথা আলাদা। ইয়েস স্যার, আমরা কি কি জানি, আমরা ইয়েস এর পরে কমা দেব, নো এর পরে কমা দেব, কিংবা আমরা যদি কাউকে সম্বোধন করে কথা বলি তাহলে তারপরে আমরা কমা দেব। তো দেখো এটা পরে রয়েছে, সো এটার আগে, এছাড়াও ইয়েস এর পরে কমা হয়, তাই না? দুই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখানে একটা কমা হবে, মানে দুইটা নিয়মই এখানে অ্যাপ্লিকেবল। একটা হচ্ছে কাউকে উদ্দেশ্য করে যখন তুমি বলো, এই যে এখানে এখানে যে বাস স্যার, ঠিক আছে, স্যারকে উদ্দেশ্য করে তুমি বলতেছো, সো স্যারের আগে কমা, তাই না? স্যারটা প্রথমে থাকলে স্যারের পরে কমা হতো, তারপরে এখানে দেখো স্যারটা পরে আছে, সো স্যারের আগে কমা, এইটাও একটা নিয়ম। আর একটা নিয়ম কি, ইয়েস, ইয়েসের পরে কি হবে, কমা হবে। তারপরে দেখো আই অ্যাম সরি, দেখো ইয়েস স্যার একটা সেন্টেন্স শেষ, জি স্যার, আই অ্যাম সরি আরেকটা সেন্টেন্স শেষ, ব্যাস এর কথাটাও শেষ। তাহলে দেখো এখানে তোমাকে যদি এ ধরনের কোশ্চেন এর অ্যান্সার করতে হয়, যদি পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হয়, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়। একটা হচ্ছে, একটা হচ্ছে ওইটা, আচ্ছা আমি প্রথম থেকে বলি যে তোমার প্রথমে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, কোন জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমার হচ্ছে ওই প্যাসেজটা কি ধরনের, প্যাসেজটা কি ধরনের, মানে কয়েকটা ধরন হতে পারে। যেমন দেখো তোমার হচ্ছে একটা হতে পারে এরকম ন্যারেশন টাইপের হতে পারে, ন্যারেশন টাইপের হতে পারে। আরেকটা টাইপ কেমন হতে পারে, ডায়ালগ টাইপের হতে পারে। ডায়ালগ টাইপ কেমন, একজনের লেখা থাকবে, থাকবে তারপরে কি সে যে কথাটা বললো সেটা লেখা থাকবে, তার পরের জনের নাম লেখা থাকবে, সে কি কথাটা বললো তার কথাটা লেখা থাকবে, ঠিক আছে? তার মানে সেইখানে আর ইনভার্টেড কমার দরকার হবে না, কিন্তু ন্যারেশনের ভিতরে কিন্তু আবার ইনভার্টেড কমার দরকার হবে, ঠিক আছে? তারপরে কি প্যাসেজ ন্যারেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে তোমার প্যাসেজ, কোনো একটা প্যাসেজ থাকতে পারে, ঠিক আছে, কোনো একটা প্যাসেজ থাকতে পারে। তো প্যাসেজ, প্যাসেজ বলতে এটা তোমার প্যারাগ্রাফ টাইপ হতে পারে,
প্যারাগ্রাফ টাইপ হতে পারে, ঠিক আছে। তো এটা দেখো এটা ডায়লগও হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে চিঠি বা লেটারও কিন্তু হতে পারে। তো এটা আমরা প্যারাগ্রাফের ভেতরেই ধরবো, লেটার টাইপ, ঠিক আছে, প্যারাগ্রাফের ভেতরেই ধরবো। তো এই যে এই কয় ধরনের কিন্তু তোমার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন থাকতে পারে, এই কয়েকটা টাইপের। এই যে আমরা যেটা দেখলাম না, এটা কি, এটা ন্যারেশন টাইপের। অর্থাৎ এটা কোন ন্যারেশন বলো তো? এটা কিন্তু তোমার হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের ভিতরে কোন ন্যারেশন? ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট বলতে কি, ডাইরেক্ট ন্যারেশন বলতে কি বোঝায়, যে সরাসরি তার কথাটা, তার মানে যারা বক্তা, যারা শ্রোতা, তাদের কথাটা কি সরাসরি কি হয়, ইনভার্টেড কমার ভিতরে সরাসরি তাদের কথাটা উল্লেখ থাকে, একদম সরাসরি উল্লেখ থাকে। এই জন্য ওটাকে কি বলা হয়, ডাইরেক্ট ন্যারেশন বলা হয়, ঠিক আছে। সো এই যে ডাইরেক্ট ন্যারেশনটা, এই ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা এইভাবে এইগুলা করব। তো ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে করার সময় কি করতে হবে, তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, কে বক্তা, কে শ্রোতা, কে শ্রোতা। এই বিষয়টা তোমাকে এই প্যাসেজটা দেখে, অর্থাৎ তোমার কাছে যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা দেখে তোমাকে বুঝতে হবে। তারপরে কি, কে কোন কথা বলল, কে কোন কথা বলল, মানে কার কথা কি, এটা কমন সেন্স খাটিয়ে তোমাকে বের করতে হবে। যেমন দেখো, ইয়েস স্যার আই এম সরি, এই কথাটা তো স্যার কখনো বলবে না। স্যার কি স্টুডেন্টকে বলবে যে ইয়েস স্যার আই এম সরি? বলবে না তো। তো এইটা যে স্টুডেন্টের কথা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তারপরে দেখো, ডু ইউ নো দ্য এক্সাম হ্যাজ অলরেডি স্টার্টেড। কোনো স্টুডেন্ট কি টিচারকে এই ধরনের কথাবার্তা বলবে? কোনো স্টুডেন্ট টিচারকে এই ধরনের কথাবার্তা বলবে? বলবে না তো। তাহলে এটা কিসের কথা, কার কথা? টিচারের কথা। এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোনটা কার কথা, তাহলেই তুমি তাদের কথাগুলো আলাদা করতে পারবা। আর আরেকটা বিষয় মনে রাখবা, যে এক একজনের কথা কিন্তু এক একটা কোটেশনের ভেতরেই থাকবে। অর্থাৎ একজন মানুষ অনেক কথা বলছে, কিন্তু সেগুলো তারই কথা, তাহলে সেইগুলো সব সিঙ্গেল কোটেশনের ভেতরেই থাকবে। কিন্তু দুইটা লাইন, এরকম দুইটা লাইন কিন্তু বলছে দুইজন ব্যক্তি, এই প্রথমটা টিচার বলছে, পরেরটা স্টুডেন্ট বলছে, তাহলে দুইটাই কিন্তু কোটেশন দিয়ে আলাদা আলাদা করতে হবে। তার মানে একটা কোটেশনের ভিতরে একজনের কথাই থাকবে, একটা কোটেশনের ভিতরে কখনোই দুইজন মানুষের কথা আসবে না। অর্থাৎ একজনের কথা শুরু, কোটেশন, কোটেশন শুরু, কথা শুরু, কথা শেষ, কোটেশন শেষ, ঠিক আছে। আরেকজনের কথা শুরু, আবার আরেকটা কোটেশন শুরু, তার কথা শেষ, কোটেশন শেষ। এইভাবে কোটেশন বা হচ্ছে তোমার ইনভার্টেড কমা, এটা কিন্তু কাজ করে, বুঝতে পারছো? তো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমি এই অল্প স্বল্প কথার ভিতরে কিন্তু সব কিছু প্রায় শেষ করে দিছি। সো এইবার আমাদের কিন্তু কয়েকটা প্র্যাকটিস করতে হবে। তারপরে আমি কি করব, তোমাদেরকে তিনটা প্র্যাকটিস করে দেখাই দেব। ওই তিনটা প্র্যাকটিস তোমরা যদি বুঝতে পারো, তারপরে আমি তোমাদেরকে তিনটা প্র্যাকটিস বাসার কাজ দেব। তিনটা প্র্যাকটিস বাসার কাজ দিয়ে আমাদেরকে জমা দিবা। জমা দিয়ে আমরা যদি অ্যাপ্রুভ করে দিই যে তোমরা পারবা, তো তোমরা পারবা, তোমরা পারবা 100% মার্ক নিয়ে আসতে, তোমরা পারবা 100% কনসেপ্ট ক্লিয়ার হতে। সো এই টপিকটা কিন্তু তোমার হচ্ছে একেবারে আমরা ছোটবেলা থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত কিন্তু আমরা এটা এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন এটা করে থাকি। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে? থ্যাংক ইউ সো মাচ।